21শে জুলাই যে বেআইনি কায়দায় মমতা হাইজ্যাক করেছিল, ঠিক নন্দীগ্রাম সিঙ্গুরে আন্দোলনের মতন, যারা করলো তারা ভোগ করলো না, মমতা কিছু না করে ওটাকে হাইজ্যাক করেছিল। আজকে সেই মমতা হিস্ট্রি রিপিটস, তার হাইজ্যাক করা যুব কংগ্রেস থেকে হাইজ্যাক করা 21শে জুলাই আজকে বুমেরাং হয়ে গেল। এবার দিদি বুঝতে পারবে কত ধানে কত চাল। এই আদালতের রায়টা কিন্তু কোনোদিনও অভিষেক বন্দ্যোপাধ্যায় ওরফ যুবরাজ আর ক্যামাক স্ট্রিট এবং তার যার ক্ষমতায় তিনি বলিয়ান সেই কালীঘাটের মাননীয় অপসারিত মুখ্যমন্ত্রী, তিনি মানেননি। কুণালের কথাও সত্যি, যতটা সত্যি আরশোলা পাখি। ধর্মতলা, ধর্নাতলা, দিদির মিছিল, মিটিং কোথাও থাকবে না। ও এখন ওয়ান অ্যান্ড অনলি এজেন্ডা। ও তো মমতা ব্যানার্জি আর অভিষেক নিয়ে অনেক কিছু বলছেন। তখন কুণাল তো প্রায় 1 দশক আগে বলেছিল সারদার টাকা মমতা ব্যানার্জির ঘরে কারি কারি বস্তা বস্তা আমি দেখেছি। মমতা ব্যানার্জি সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। সিবিআইকে বলবো আমাকে আর মুখ্যমন্ত্রীকে মুখোমুখি বসিয়ে তদন্ত করা হোক। স্যার, 21শে জুলাই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা স্টেটমেন্ট দিয়েছিলেন, 5 জন হলেও 21শে জুলাই পালন করা হবে। তারপর দেখা গেল কুণাল ঘোষ তারা সেখানে গিয়ে ফিতে নিয়ে মাপামাপি করছেন কোথায় হবে না হবে। কোর্ট পরিষ্কার তার পরবর্তীতে জানিয়ে দিল যে যেখানেই হোক না কেন ওইখানে তো হচ্ছে না। এই যে পুরো বিষয়টা, গোটা বিষয়টা কীভাবে দেখছেন? কুণাল ঘোষকে চিঠি দেওয়া হয়েছে। প্রথম কথা, 21শে জুলাই ধর্মতলায় হবে না এই মর্মে জাস্টিস অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ যেমন সাপ এবছর জানিয়েছে, ঠিক 18 সালে এবং 25 সালে মমতা যখন ক্ষমতায়, সেই সময়ও কিন্তু হাইকোর্ট বলেছিল যানজট রোধ এবং জনস্বার্থে ধর্মতলাকে ধর্নাতলায় পরিণত করতে পারবেন না। আপনারা এইসব করতে পারবেন না। রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি, সাধারণ মানুষ, নিত্যযাত্রী, জরুরি পরিষেবা, অ্যাম্বুলেন্স, এগুলো তাদের রাইট অফ ফ্রিডমের মধ্যে পড়ে জনগণের। এখানে একটা কোনো রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি এটা করতে পারে না। যথারীতি তৃণমূল তো গণতন্ত্রহীন একটি দল, গণতন্ত্র মানেও না। মমতা ব্যানার্জি গণতন্ত্রহীন একটি ব্যবস্থা কায়েম করেছিল যে হাইকোর্টকে আর্টিকেল 14 অর্থাৎ আইনের শাসন নেই, শাসকের আইন প্রিভেল করে রাজ্যে, এটা বলতে হয়েছিল। প্রশ্ন যেটা, যে এই আদালতের রায়টা কিন্তু কোনোদিনও অভিষেক বন্দ্যোপাধ্যায় ওরফ যুবরাজ আর ক্যামাক স্ট্রিট এবং তার যার ক্ষমতায় তিনি বলিয়ান সেই কালীঘাটের মাননীয় অপসারিত মুখ্যমন্ত্রী, তিনি মানেননি। দিনের পর দিন মানেননি, কোর্টের অবমাননা করেছেন, নোটিশ জারি হয়েছে, ঠিক আছে। ফলে কুণাল ঘোষরা একটা ব্যবস্থা, একটা অগণতান্ত্রিক অব্যবস্থার ধারাবাহিক ক্ষমতা এনজয়ের একটা অভ্যাস বা বদ অভ্যাসে পরিণত করেছিল নিজেকে। তাই তিনি ভেবেছিলেন শাসক তৃণমূল, এখনও প্রশাসক তৃণমূল, রাজ্যের সরকার তৃণমূল, পাটিয়ার দলটাকে তো তৃণমূল এক করে দিয়ে। তো তাই কুণাল ঘোষ, বৈশানোর চট্টোপাধ্যায়রা, এরা ভেবে নিয়েছিল এটাই পশ্চিমবঙ্গের এখন ধারাবাহিক একটি প্রক্রিয়া, যে শাসক তৃণমূল যা চাইবেন তাই হবে। তাই তারা একটা অ্যাপ্লাই রাজ্য সরকারকে করেছে, হাইকোর্টের অর্ডারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এবারও সেই 21শে জুলাই অ্যাপ্লাই করেই ভেবেছে আমরা পেয়ে গেছি। অ্যাপ্লাই কী আছে, আমাদেরই তো সরকার বলে ফিতে নিয়ে মাপা শুরু করেছে। এটা যে হাইকোর্টের নির্দেশের অবমাননা, এবং এই অবমাননার দোষে আগের সরকার দুষ্ট থাকলেও এবার কিন্তু সেটা হবে না, এটা বোঝা উচিত। কারণ এখন দাদার সরকার চলছে, ঠিক আছে। এই ধরনের জনহিতকর বিহীন কোনো পদক্ষেপ এই রাজ্যের সরকার পরিচালনায় থাকা বিজেপি দলটি করলেও রাধা মানবেন না, এটা ওদের বোঝা উচিত ছিল। যথারীতি তাই হয়েছে। কতটা অধ্যত্ত এই কুণাল ঘোষদের, অর্থাৎ মৃত তৃণমূলের প্রতিনিধিদের, ঠিক আছে, যে তারা ফিতে নিয়ে মাপতে চলে গেছে রাস্তায়। হাইকোর্টের অর্ডার আছে, নিষেধাজ্ঞা আছে। আমার প্রশ্নটা হচ্ছে, ব্রিগেড করছেন না কেন? ব্রিগেডে মুখ্যমন্ত্রী চলে যান, সরকার তো বলছে ব্রিগেড দিয়ে দেবো, আর্মির পারমিশন দিয়ে দেবে, কেন করছে না? কারণ ওই যে 5 জন মুখ্যমন্ত্রী এখন যেখানেই সভা ডাকুক,
তার পরিবারের লোকও যাবে না। স্যার কুণাল ঘোষ কিন্তু বলেছেন যে ব্রিগেড করলে ভরাতে পারি, কিন্তু সেইখানে এখন জল জমে আছে, সেই জন্য সেখানে যাওয়া যাবে না। আহারে, কুণালও বলেছেন, কুণালের কথাও সত্যি, যতটা সত্যি আরশোলা পাখি। কুণাল ঘোষ এই কথাগুলো বলেন। আচ্ছা, কুণাল ঘোষ দায়িত্ব নিয়ে বলুক তো, কলকাতার কোনো রাস্তায় মমতা ব্যানার্জি নামবে, একটা মিছিল হবে, মমতা ব্যানার্জির পরিবারের ভাইয়েরা আসে কিনা? অভিষেক আসবে না, অভিষেক আসবে না বলছে। অভিষেক আসবে না। অভিষেক এখন পালানোর ধান্দা করছে, ঠিক ওর শালি যেভাবে পালিয়েছে। তারপরে ওর সাগরেদ, কয়লা পাচারের জনক, 75-25 ভাগ নিয়ে ফুলে ফেপে ওটা অভিষেকের আরেক সাগরেদ বিনয় মিশ্র, ভানুতুতুয়াতে গিয়ে ডিপ টিপ কিনে ওখানে বসে আছে, পালিয়েছে। মেনকা গম্ভীর ওর শালি পালিয়েছে টাকা পয়সা নিয়ে। এখন যা টাকা পয়সা বেঁচে আছে, নিজের বউ ভোটের পরে পরে অ্যাপ্লাই করেছে, বিদেশে যাবে, আমরা সবাই জানি। হাইকোর্ট রাজি হয়নি। গুণধর ভাইপো বারবার চোখের চিকিৎসার অজুহাতে বিদেশে পালাতে চাইছে, ও ফিরবে না। ফলে ও এখন ধর্নাতলা দিদির মিটিং কোথাও থাকবে না। ও এখন ওয়ান অ্যান্ড অনলি এজেন্ডা, চোরের মন পুলিশ। এই বুঝি অ্যারেস্ট হলাম, এই বুঝি চলে গেল আমার সব, এই বুঝি আমি। ফলে যে ভাইপো উত্তরবঙ্গে, পশ্চিমবঙ্গের একটি অংশ উত্তরবঙ্গে গেলেও দুবাই দিয়ে ঘুরে যেতেন, দুবাই ধ্যান দুবাই জ্ঞান ওনার, তিনি এখন সেই বিখ্যাত সাহিত্যিক জ্যোতির্ময় গঙ্গোপাধ্যায়ের ভাষায় বললে, তলব করো জলের স্থলে, চোখের জলে নাকের জলে। তলব যেই পেয়েছে, চোখের জল নাকের জল হয়ে গেছে। ফলে মমতা ব্যানার্জি মিছিল করলে 2-3টে ফোড়ে ছাড়া কেউ কোথাও থাকবে না। ওই কুণাল ফোড়ে, খুব মেরে কুটে কল্যাণ ফোড়ে, কল্যাণও থাকে কি না সন্দেহ, ঠিক আছে, ফাইলগুলো তো খোলেনি এখনও, খুললে এরাও থাকবে কি না আমি জানি না। ফলে সবেদল নীলমণি মমতার হাতে গোনা হয়তো 2-3 জন সাগরেদ পুরনো পাপের অংশীদার ছাড়তে পারছে না এখনও, বা ইভেন কুণালকে ছাড়লেও কেউ নেবে না, অচল কুণাল। ফলে ওরা বাধ্য হয়ে আছে, ঠিক আছে ভাই তা আজই চলো। ফলে এই জায়গায় দাঁড়িয়ে দেখো, 21শে জুলাই যে বেআইনি কায়দায় মমতা হাইজ্যাক করেছিল, ঠিক নন্দীগ্রাম সিঙ্গুরে আন্দোলনের মতন, যারা করলো তারা ভোগ করলো না, মমতা কিছু না করে ওটাকে হাইজ্যাক করেছিল। আজকে সেই মমতা, হিস্ট্রি রিপিটস, তার হাইজ্যাক করা, যুব কংগ্রেস থেকে হাইজ্যাক করা 21শে জুলাই আজকে বুমেরাং হয়ে গেল। এবার দিদি বুঝতে পারবে কত ধানে কত চাল। স্যার কুণাল ঘোষ আরও একটি মন্তব্য করছেন, তিনি একটা বলা চলে অযুক্তিকর মন্তব্য করছেন। তিনি বলছেন যদি রেড রোড আটকে রাখা যায় 7 দিনের জন্য, তাহলে একবেলার জন্য এই ধর্মতলা চত্বর কেন দেওয়া যাবে না? গর্ধপ কথাটা অসাংবিধানিক হলে তুমি কেটে দিও, বললাম আমি। আরে ওটা যোগা দিবস হয়েছে রে, যোগা দিবস সারা পৃথিবী পালন করেছে। তোমরা যে যোগা দিবসটাকে এখানে হিন্দু মুসলমানের বাটখারায় মাপো, তোমরা ভামপন্থীরা, সেই যোগা দিবসটা মুসলিমের 57টা মুসলিম কান্ট্রি পালন করেছে এবার। ওটা নরেন্দ্র মোদীর যোগা দিবস নয়। ভারত 60 শতাব্দী প্রাচীন কাল থেকে এই যোগা, সনাতন কালচারের সেই যোগা সারা পৃথিবীকে পথ দেখিয়েছে শাস্ত্রের। যোগাসন ওটা শাস্ত্রের ওটা আজান নয়। রেড রোড দখল করে একটা ধর্মীয় উচ্ছৃঙ্খল, মানে ধর্মীয় রিচুয়ালসের নাম করে মানুষকে কষ্ট দেওয়া, ওটা নয়। যোগাসন এগুলো শারীরবৃত্তীয় প্রক্রিয়ার অংশ। ফলে চিকিৎসার মতন মানবিক বিদ্যা, এই যে যোগ, এটা একটা চিকিৎসা শাস্ত্রেরও একটা পার্ট। এই মেডিটেশন আজকাল সারা পৃথিবীতে মিউজিক থেরাপির নাম করে চালানো হয়, খুব উন্নত মানের, সব দেশ চালায়। সেটা যখন পালন করা হয়, একটা মানুষকে তোমরা বুম নিয়ে জিজ্ঞাসা করো তো, রেড রোডে এই কারণে বন্ধ থাকার জন্য আপনার কোনো প্রবলেম হচ্ছে না। এগুলো কিছু বাইনারি সেট আপ করেছে। কুণালও বলেছে, আর তোমরাও এটাকে বলছো। কুণাল তো প্রায় 1 দশক আগে বলেছিল সারদার টাকা মমতা ব্যানার্জির ঘরে কারি বস্তা বস্তা আমি দেখেছি। মমতা ব্যানার্জি সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। সিবিআইকে বলবো আমাকে আর মুখ্যমন্ত্রীকে মুখোমুখি বসিয়ে তদন্ত করা হোক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে ওর বিরুদ্ধে একটা মানহানির মামলা করেছে। উল্টো জেল থেকে বেরোনোর ও যেগুলো বলতো সেগুলো যাতে তোমরা মিডিয়া জগতের লোক শুনতে না পাও, তাই পুলিশকে দিয়ে
পিজন ভ্যানের হাত দিয়ে বাজনা বাজাতো, যাতে ওর আওয়াজ মিডিয়ার অবধি না পৌঁছায়। ও তো মমতা ব্যানার্জি আর অভিষেক নিয়ে অনেক কিছু বলছেন তখন। এমনকি জেল থেকে বেরোনোর পরে এহেন কুণালকে তড়িহড়ি যাতে মুখ না খুলে চট করে দিদি মুখপাত্র বানিয়ে ফেলেছিলেন রাজ্যের বড় পদে, টিকিট দিয়েছিলেন বিধানসভায়। এহেন কুণাল যাহা বলিল তাহাই সত্য। ঠিকই বলেছ, কুণাল সত্যি কথা আজ বললে, কুণাল তাহলে তার ওই দিনকার কথা ফেলছো কেন? তাহলে তো মমতা ব্যানার্জি সারদার 1 নম্বর চোর। স্যার, মহুয়া মৈত্র তিনি একটি লাইভ করেছেন কিছুক্ষণ আগেই, তার উপর পচা ডিম ছোড়া হচ্ছে, তিনি বলছেন পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কি হচ্ছে এটা? দেখো, পচা ডিম প্রসঙ্গটা নিয়ে আমার নিজস্ব মত যদি তুমি চাও, আমি বলবো ভুল হচ্ছে। দেখো, ডিমের অপমান করার অধিকার পৃথিবীর কারণেই। ডিম মানে একটি প্রাণ, বড্ড কষ্ট করে মুরগি ডিম পাড়ে। সব তার চেয়ে বড় কষ্ট বাঙালি, ভেতো বাঙালি মানে ভাতে বাঙালি, দুধে ভাতে বাঙালি, অনেক বাঙালি আছে দুবেলা কেন একবেলাও পাতে একটি সন্তানকে একটা ডিম বা ডিমের ঝোল ভাত দিতে পারে না। ডিমটা এতটাই মহাগ্রহ হয়ে যাচ্ছে আজকে এই ডিমখোরগুলোর জন্য। তোমার কি মনে হয় কুণাল ঘোষ, শওকত মোল্লা, উদয়ন গুহ, অনুব্রত, তোমার সুজিত বসু, তারপরে সব্যসাচীর মতো নটরাইজ ক্রিমিনালরা, তাদের অত্যাচার একটা ডিমের মতন পবিত্র ভালো জিনিস, পুষ্টিকর খাবার, সেটা দিয়ে মেরে তাদের পাপকে লাঘব করা যাবে? এগুলো কিছু লোক করছে। মাননীয় বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক লাহিড়ী ভালো কথা বলেছেন, কবি মানুষ, সাহিত্যিক মানুষ, তো যে এই যে ডিম দিয়ে ছুটছে এবং ডিমাহত হচ্ছে তৃণমূল, এটা কারা করছে জানো? মূলত এটা তলিয়ে দেখো, এরা সব তৃণমূলের ডিম খাওয়ার ভয়ে রাতারাতি ভালো তৃণমূল হয়ে বিজেপির দিকে আসতে চাইছেন। এটা ভয়ের। প্রশাসন গাইডলাইন তৈরি করতে বলেছে হাইকোর্ট। বারবার মাননীয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী বারবার এটা নিয়ে উষ্মা প্রকাশ করছেন। অ্যাকশান কিন্তু হবে এদের বিরুদ্ধে। মহুয়া মৈত্র যা করেছেন, মহুয়া মৈত্র একজন হায়েস্ট ল মেকার এমপি হয়ে একটি দর্শন হীরানন্দানী বোধহয় সম্ভবত একটা কোম্পানির, তার ঘনিষ্ঠ বন্ধু একটি কোম্পানির মালিক, প্রাইভেট কোম্পানি, তাকে ইউজার আইডি পাসওয়ার্ড সংসদে দিয়ে দিয়েছিল। ভারতবর্ষের সংসদে কত ধরনের আলোচনা ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে হয়, সেগুলো চলে গেল একটি রিভাইভাল কোম্পানির কাছে। ওর তো এমনিই জেল হবে কোনো একদিন। প্রশ্ন হচ্ছে, এই দায়িত্বজ্ঞানহীন একজন মহিলা, যে তার এলাকায় কম থাকে, বিউটি পার্লারে বেশি থাকে, যে ওই যে কী বলে যেন, কী সব তোমার পার্কের না কিসের ভ্যানিটি ব্যাগ 2 লাখ 3 লাখ টাকা 5 লাখ টাকার দামের নিয়ে যে ভিডিও সব করেন, ফটোশপ করেন, দরিদ্র হতদরিদ্র দেশের একজন দায়িত্ববান রাজনৈতিক দলের একটি এমপি, তিনি যখন এই ধরনের শো আপে বিশ্বাস করেন, তার ব্যক্তিগত হতে পারে, কিন্তু একজন জনপ্রতিনিধি তাকে ভুললে চলবে না। তিনি যখন তার এলাকার সাধারণ ভোটারদের প্রতি তার কোনো ন্যূনতম দায়বদ্ধতা দেখান না, তার থেকে তুমি এর চাইতে বেটার কি আশা করবে আমি জানি না। মানুষ ডিম যারা ছুটছেন মহুয়া মৈত্রকে, তারা ভুল করেছেন। অযথা মহুয়া মৈত্রকে ডিম ছুঁড়ে ডিমের অপমান করার আমি কোনো যৌক্তিকতা খুঁজে পাই না। তিনি যদি কোনো দোষ করে থাকেন, সে ইউজার আইডি পাসওয়ার্ড শেয়ারিং থেকে শুরু করে একটার পর একটা স্টেটমেন্ট, বিরোধীদের ধমকানো চমকানো, তোমাদের সাংবাদিকদের কি 2 পয়সার সাংবাদিক বলা, তার বিরুদ্ধে মামলা করুন। সরকার, জনগণের সরকার, তারা ব্যবস্থা নেবে। সবাইকে, সব কটা নটরাইজ ক্রিমিনালকে ঢুকিয়েছে। কালকে অপরূপা পোদ্দারের মানে তৃণমূল নেতা, তার হাজবেন্ড, ঠিক আছে, আরফিন উর্ফ অপরূপা পোদ্দার উর্ফ আফরিন খাতুন সম্ভবত, তার হাজব্যান্ডকে জেলে ঢুকিয়েছে এনআইএর তদন্তের ভিত্তিতে। সবগুলো জেল হবে। আপনারা দয়া করে এই যারা নব্য বিজেপি হতে চাইছে, তাদের এই শো আপ খেলা, এটা শাস্তি নয়, এটা একটা নতুন ধরনের ধারার সংস্কৃতি আমদানি করতে চাইছে। এরা নিজেদের
ভালো বিজেপি প্রমাণ করার জন্য, ভালো তৃণমূল প্রমাণ করার জন্য এদেরকে কাছে পেলে এই ধরনের অ্যাক্টিভিটির থেকে এদেরকে বিরত করুন, প্রয়োজনে এদেরকে পুলিশের হাতে তুলে দিন। না হলে কিন্তু এরা সরকারকে মেলাইন করবে, এদের অ্যাক্টিভিটি সরকারের মুখটাকে পোড়াচ্ছে কিন্তু। স্যার, একদিকে যেমন গুন্ডা দমন আইন পাশ হয়েছে বিধানসভায়, তেমনই আজকে শওকত মোল্লাকে হেফাজতে নেওয়া হয়েছে, এই বিষয়গুলো কীভাবে দেখছেন? দেখো, গুন্ডা দমন আইন পাশ করে পশ্চিমবঙ্গের বর্তমান সরকার একটা ঐতিহাসিক নিদর্শন রেখেছে। কারণ আমি বলছি, কারণ যে জাস্টিস টি.কে. থমাস ভার্সেস ফলি এস নারিমান, এই মামলাটা খেয়াল করবে, তাদের রেকমেন্ডের ভিত্তিতে একটা 2009-এর ল্যান্ডমার্ক সেট করেছিল সুপ্রিম কোর্ট। কী করেছিল? তারা বলেছিল ডিকনস্ট্রাকশন অফ পাবলিক অ্যান্ড প্রাইভেট প্রপার্টিস অ্যান্ড ভার্সেস স্টেট অফ এপি, অন্ধ্রপ্রদেশের মামলাটায় তারা সেট আপ করেছিল একটা উদাহরণ, যে গুন্ডা দমনের জন্য রাজ্যগুলো বা এই যে পাবলিক প্রপার্টি ধ্বংস করছে, শওকত মোল্লা, হুমায়ুন কবির, সিদ্দিকুল্লাহ, হ্যাঁ, তারপরে এখানে হামিদুল, জেসিবি, শওকত আর আবুল, কি গুণধর, জাহাঙ্গীর, এদের এই অ্যাক্টিভিটি আটকাতে, এই ধরনের অ্যাক্টিভিটি সিএ এনআরসি নিয়ে 250 কোটি টাকা ধ্বংস করে দিল, রাজ্য পুলিশ চুপচাপ দেখলো। এইগুলো আটকাতে, আইন করতে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার এই আইনগুলো করেনি। এমনকি 1884 সালের প্রিভেনশন অফ ড্যামেজ টু পাবলিক প্রপার্টি পিডিপিপি আইনটা আছে, সেটাকেও কাজে লাগায়নি মমতা। এমনকি মাঝে মধ্যে তাকে 2017 সালে 8ই ফেব্রুয়ারি বলতে শুনেছিলাম বিধানসভায় দাঁড়িয়ে, আমি ভাঙচুর, কোনো রকম ভাঙচুর তৃণমূল সরকার বরদাস্ত করবে না, আন্দোলন বা অন্য কোনো কারণে জনগণের সম্পত্তি ভাঙচুর হলে যাতে দ্রুত পদক্ষেপ করে নিয়ে দোষীদের শাস্তি দেওয়া যায়, তার জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করা হবে। এরপর তিনি 1972 সালের ওয়েস্ট বেঙ্গল মেনটেন্যান্স অফ পাবলিক অর্ডার অ্যাক্ট এর সংশোধনী এনে সরকারি বা বেসরকারি সম্পত্তি আগুন লাগানো, লুটপাট, ভাঙচুর ইত্যাদি কারাবাসের পাশাপাশি ক্ষতিপূরণেরও কিন্তু নির্দেশের ব্যবস্থা করেন তো, আছে তো। তাহলে প্রশ্নটা হলো, এত কিছু করার পরেও মমতা ব্যানার্জিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। শামশেরগঞ্জে জাফরাবাদে হিন্দু পরিবারটাকে খুন করে ফেলা হলো, কোনো ব্যবস্থা নেয়নি মমতার পুলিশ টেবিল তলায় শাটার তুলে পালাতো। আরজি করে যখন ভাঙছে বিনীত গোয়েল নির্বাক দর্শক, আর এরা সবাই পালাচ্ছে, পুলিশ গিয়ে নার্সের ঘরে ঢুকছে, নার্সের ওই পোশাকটা পরে ফেলছে প্রাণ বাঁচাতে। এটা করেছে। আজকে এই সরকার যে সেটা করবে না, হুমায়ুন কবিররা টের পেয়ে গেছে। বদভ্যস্ত দীর্ঘদিনের, উগ্র ধর্মীয় মেরুকরণের রাজনীতি করতে গিয়ে একটার পর একটা সাংঘাতিক প্রচার করলে এটা যে টিকবে না, থুপে টেকবে না, এটা কিন্তু চরম খেসারতদের দিতে হবে। এটা কিন্তু এবার প্রমাণিত। আমি একটাই কথা বলবো, যে এই আইন যেটা পশ্চিমবঙ্গে এসেছে তার জন্য অপপ্রয়োগ না হয়, এটা সরকার যেন দেখে। কারণ এখানে একটা ভয়ানক ক্লজ আছে, 1 বছর বিনা মানে বিচারে জেলে পড়ে থাকবে। এটা গণতন্ত্রের ক্ষেত্রে এটা যদি মিসইউজ হয়ে যায় তাহলে কিন্তু সর্বনাশ সম্ভাবনা দেখছেন আপনি। হতেই পারে, কারণ মমতা তো মিসইউজ করেছে, এক্সিস্টিং আইনের মিসইউজ করছে। ও মমতা তার পুলিশকে কাজে লাগিয়ে অনুব্রতদের গাঁজা কেস দিতে ইন্সপায়ার করেছে, শাহজাহান, তারপরে জাহাঙ্গীর করেছে। ফলে গণতন্ত্রে শক্ত আইন জরুরি, গণতন্ত্রে শাসকের শক্ত হাতে অন্যায়কারীদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়ার জায়গাটা তৈরি করা খুব জরুরি। প্রশাসন যেন একচোখা হরিণের ভূমিকা না নেয়, যেটা মমতা ব্যানার্জি করেছিল। প্রশাসন আর তৃণমূলকে গুলিয়ে ফেলেছিল। বর্তমানে দাদার সরকার, অর্থাৎ মাননীয় জননেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের সরকার, তিনি আন্দোলনটা করেছেন, গণ আন্দোলন করে উঠে এসেছেন। তিনি ভালো করে জানেন জন আন্দোলন বা গণ আন্দোলনের রূপরেখাটা কী। যারা গণ আন্দোলন করেন, সে শাসক করেন বা বিরোধী করেন, সেটা উভয় গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর। শক্তিশালী বিরোধী থাকাটা গণতন্ত্রে শাসকের জন্য বেশি জরুরি, যেটা মমতা বিশ্বাস করতেন না। এগুলো উনি জানেন। তথাপি আমি বলছি, কিছু আমলা এবং হঠাৎ গজিয়ে ওঠা বিজেপি, তারা এই আইনের আড়ালে মিসইউজ করলে প্রশাসন যেন তার ব্যবস্থা নেওয়ার জন্য
মানে একটা মিনিটের জন্য না ভাবেন